হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। আরআরবি গ্রুপ ডি এর জন্য আমরা যে জেনারেল নলেজগুলো প্র্যাকটিস করছিলাম চ্যাপ্টার ওয়াইজ এবং সাবজেক্ট ওয়াইজ, তো আমরা ইতিহাস সাবজেক্টের চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 করে নিয়েছি একটা ভিডিওতে, এবং আজকে যেটা করব চ্যাপ্টার 3 বৈদিক সভ্যতা বা বৈদিক সিভিলাইজেশন। তো এর আগে 1 থেকে 42 কোশ্চেন প্র্যাকটিস করেছিলাম, আর আজকে চ্যাপ্টার 3টা 43 থেকে শুরু হবে, ঠিক আছে? তো আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, কোন বেদে সর্বাধিক সংখ্যক শ্লোক রয়েছে? অপশান হচ্ছে অথর্ববেদ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ। তো অ্যান্সার হচ্ছে ঋগ্বেদ। ঋগ্বেদে সর্বাধিক সংখ্যক শ্লোক রয়েছে। তো ঋগ্বেদ সম্বন্ধে আমরা একটু ডিটেলস জানবো যে ঋগ্বেদকে হিন্দু ধর্মের অন্যতম প্রাচীন ও পবিত্র গ্রন্থ হিসেবে গণ্য করা হয়। ঋগ্বেদে 10টি ভাগে বিভক্ত। ঋগ্বেদ 10টি ভাগে বিভক্ত, যেগুলোকে মণ্ডল বলা হয়। আর 10,600 শ্লোক রয়েছে 4টি বেদের মধ্যে সর্বাধিক, এবং 1028টি সূক্তের একটি সংগ্রহ। তো 1028টি এই যে শ্লোকটা এটা রয়েছে ঋগ্বেদে, ঠিক আছে? এটি যে কোনো ইন্দো ইউরোপীয় ভাষায় রচিত প্রাচীনতম গ্রন্থ, সবথেকে প্রাচীনতম গ্রন্থ। এটি 4টি বেদের মধ্যে সবচেয়ে প্রাচীন ও বৃহত্তম, ঠিক আছে? 4টি বেদের মধ্যে কোনটি সবচেয়ে প্রাচীন? এই যে একটু আগে আমরা পড়লাম, ঋগ্বেদ সবথেকে প্রাচীন। ঋগ্বেদে ড্যাশ মন্ত্র রয়েছে, যার মধ্যে অপ্রমাণিত ভালখেল্য সূক্ত অন্তর্ভুক্ত। তো ঋগ্বেদে 1028টি মন্ত্র রয়েছে, 1028টি। বাইরে একটু সাউন্ড হচ্ছে আজকে। তারপরে দেখো, ঋগ্বেদ 1028টি সূক্ত নিয়ে গঠিত, যা 10টি বইয়ে সংগঠিত। ওই বইগুলোকে কি বলা হয়? ওই বইগুলোকে বলা হয় মণ্ডল। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি 4টি বেদের মধ্যে সবচেয়ে প্রাচীন এবং বৃহত্তম? তো সবথেকে প্রাচীন এবং বৃহত্তম হচ্ছে ঋগ্বেদ। কোন বেদ সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়? যেখানে 1028টি সূক্ত রয়েছে, যা 10টি বইয়ে বিভক্ত, যা মণ্ডল নামে পরিচিত। একই কোশ্চেন বারবার, মানে এনটিপিসি এবং গ্রুপ ডি বারবার রিপিট হচ্ছে, ঘুরিয়ে ফিরিয়ে, ঠিক আছে? ঋগ্বেদে কতগুলো সংগ্রহ রয়েছে? 1028টি। কোন বৈদিক দেবতা পৃথ্বীস্থান বা পার্থিব দেবতা শ্রেণীতে পড়ে? তো পৃথ্বীস্থান বা পার্থিব দেবতা শ্রেণীতে পড়ে এটা হচ্ছে বৃহস্পতি। অপশন বি, বৃহস্পতি। তো বৈদিক দেবতাদের 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পার্থিব বা পৃথ্বীস্থান, একটা হচ্ছে আকাশীয় বা অন্তরিক্ষ স্থান, এবং একটা হচ্ছে স্বর্গীয়, যা দুস্থান। তো পৃথ্বী, অগ্নি, সোম, বৃহস্পতি এবং নদীগুলি পৃথ্বীস্থানের অন্তর্ভুক্ত। কে কে? পৃথ্বী, অগ্নি, সোম, বৃহস্পতি এবং নদী। আর ইন্দ্র, রুদ্র, বায়ু, বাত, প্রজনয় অন্তরিক্ষ স্থানের অন্তর্ভুক্ত। আর সূর্য, পূষা, বিষ্ণু, মিত্র, আদিত্য, উষা এবং আশ্বিন দুস্থান, এগুলো হচ্ছে স্বর্গীয়ের অন্তর্ভুক্ত। নিম্নলিখিত কোন বেদকে অনুষ্ঠানের গ্রন্থ বলা হয়? অনুষ্ঠানের গ্রন্থ বলা হয় বা রিচুয়াল বলা হয়, ঠিক আছে? বুক অফ রিচুয়ালস, এটা বলা হয় দ্য যজুর্বেদকে, ঠিক আছে? অপশন সি, যজুর্বেদ। যজুর্বেদকে যজ্ঞের মন্ত্রের বেদ বলা হয়, এবং এতে বিভিন্ন অনুষ্ঠানগুলোর জন্য প্রয়োজনীয় গদ্যমন্ত্র রয়েছে, যার সাথে মিলিত শ্লোকও রয়েছে। তো যজুর্বেদকে অনুষ্ঠানের গ্রন্থ বলা হয় বা বুক অফ রিচুয়ালস বলা হয়। যজুর্বেদের উপবেদ হলো ধনুর্বেদ। 4টি বেদের মধ্যে কোনটি যজ্ঞের মন্ত্রের বেদ নামে পরিচিত, এবং এতে বিভিন্ন অনুষ্ঠানগুলির জন্য প্রযোজ্য গদ্য মন্ত্রগুলোর পাশাপাশি শ্লোকও অন্তর্ভুক্ত রয়েছে? তো যজ্ঞের মন্ত্রের বেদ এটা হচ্ছে যজুর্বেদ, ঠিক আছে? বুক অফ রিচুয়ালস বলা হয়, যজ্ঞের মন্ত্রের বেদ বলা হয় যজুর্বেদকে। বৃহদারণ্যক, মুন্ডক এবং তৈত্তরীয় কোন ধর্মীয় গ্রন্থের উদাহরণ? তো এগুলো হচ্ছে উপনিষদের উদাহরণ। অপশন এ, উপনিষদ। বৃহদারণ্যক, মুন্ডক এবং তৈত্তরীয় হলো উপনিষদ, ধর্মগ্রন্থগুলোর কিছু উদাহরণ, ঠিক আছে? উপনিষদ ধর্মগ্রন্থগুলোর কিছু উদাহরণ। উপনিষদ শব্দটি সদ বা বসা শব্দমূলক থেকে উদ্ভূত হয়েছে, আর যার সাথে 2টি উপসর্গ রয়েছে, উপ এবং নি। উপ মানে হচ্ছে নিকট
স্পষ্টতা এবং নি মানে হচ্ছে সম্পূর্ণতা, তাই এই শব্দের অর্থ ভক্তিসহ কাছাকাছি আসা। উপনিষদ শব্দের উপসর্গটি কি বোঝায়? উপনিষদ শব্দের উপসর্গটি বোঝায় নিকটতা, তাই তো আমরা একটু আগে যেটা জানলাম নিকটতা। কোন বেদকে গানের গ্রন্থ বা গানের যোগ বলা হয়? তো সামবেদকে গানের গ্রন্থ বলা হয়। নিম্নলিখিত কোন বৈদিক সাহিত্যভুক্ত নয়? আচ্ছা, নিম্নলিখিত কোনটি বৈদিক সাহিত্যভুক্ত নয়? এখানে রয়েছে উপনিষদ, আরণ্যক, পিটক, ব্রাহ্মণ। তো এখানে পিটকটা বৈদিক সাহিত্য নয়, এটা হচ্ছে বৌদ্ধদের ধর্মগ্রন্থ, ত্রিপিটক আমরা যেটা জানি, আর বাকি উপনিষদ, আরণ্যক এগুলো বৈদিক সাহিত্যের মধ্যে পড়লো। আচ্ছা, এখানে একটু ডিটেলস দেওয়া রয়েছে। পিটক বৈদিক সাহিত্যভুক্ত নয়। পিটক বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত। 3টি পিটক হলো সূত্র পিটক, বিনয় পিটক, অভিধর্ম পিটক, আর অন্যদিকে উপনিষদ, আরণ্যক এবং ব্রাহ্মণ বৈদিক সাহিত্যের অন্তর্ভুক্ত। ঐতরেয় উপনিষদটি ঐতরেয় আরণ্যকের দ্বিতীয় বইয়ের চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায়ের অন্তর্গত এবং এটি সবচেয়ে প্রাচীন উপনিষদগুলোর মধ্যে একটি হিসেবে পরিচিত। তো এখানে অথর্ববেদ, সামবেদ, ঋগ্বেদ, যজুর্বেদ দিয়েছে, ঠিক আছে। ঐতরেয় উপনিষদটি ঐতরেয় আরণ্যকের দ্বিতীয় বইয়ের চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায়ের অন্তর্গত এবং এটি সবচেয়ে প্রাচীন উপনিষদগুলোর মধ্যে একটি হিসেবে। আচ্ছা, এখানে একটু আমাদের টাইপিং মিস্টেক হয়েছে, যে এই যে ঐতরেয় আরণ্যক এটা কোন বেদের অন্তর্গত, এটা হচ্ছে কোশ্চেন, ঠিক আছে। বাকিগুলো সব কিছু ঠিক আছে। তো এখানে অ্যান্সার হবে ঋগ্বেদ। ঐতরেয় উপনিষদটি ঋগ্বেদের ঐতরেয় আরণ্যকের দ্বিতীয় বইয়ের চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায়ের অন্তর্গত। ঋগ্বেদ বেদত্রয়ী, ঋগ্বেদ, সামবেদ এবং যজুর্বেদের একটি অংশ। প্রাচীন হিন্দু দর্শনে কতটি জীবন পর্যায় নির্ধারিত ছিল? তো প্রাচীন হিন্দু দর্শনে 4টি জীবন পর্যায় নির্ধারিত ছিল। প্রাচীন হিন্দু দর্শনে 4টি জীবন পর্যায় নির্ধারিত ছিল। কি কি? ব্রহ্মচর্য বা ছাত্র জীবন, গার্হস্থ গৃহস্থ জীবন, বানপ্রস্থ সন্ন্যাস জীবন এবং এখানে একটু মিস্টেক হয়েছে, বানপ্রস্থ এবং সন্ন্যাস, ঠিক আছে। এটা হচ্ছে সংসার জীবন যেটা। আচ্ছা, বানপ্রস্থ না, ব্রহ্মচর্য হচ্ছে ছাত্র জীবন, আর গৃহস্থ হচ্ছে গার্হস্থ হচ্ছে গৃহস্থ জীবন, আর বানপ্রস্থ হচ্ছে এটা। আচ্ছা, এখানে একটু মিস্টেক হয়েছে, ঠিক আমার মনে পড়ছে না। বাকি এই 4টা জিনিস মনে রাখো: ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ আর সন্ন্যাস। হিন্দু ধর্মের প্রধান দার্শনিক বিদ্যালয় কোনটি? তো হিন্দু ধর্মের প্রধান দার্শনিক বিদ্যালয় হচ্ছে বৈশেষিক। বৈশেষিক হচ্ছে হিন্দু ধর্মের প্রধান দার্শনিক বিদ্যালয়। আর বাকি কয়েকটি দার্শনিক বিদ্যালয় রয়েছে। 6টি প্রধান শাখা রয়েছে হিন্দু দর্শনের। একটা হচ্ছে ন্যায়, সাংখ্য, যোগ, বৈশেষিক, পূর্ব মীমাংসা, উত্তর মীমাংসা এবং বেদান্ত দর্শন যেটাকে বলা হয় উত্তর মীমাংসা, ঠিক আছে। যজুর্বেদ কী নিয়ে আলোচনা করে? তো যজুর্বেদ যজ্ঞের রীতি, মন্ত্র, জাদু, সুর ও সঙ্গীত, গায়ত্রী মন্ত্র। তো সুর ও সঙ্গীত আমরা সামবেদ পড়লাম, যজুর্বেদ হচ্ছে যজ্ঞের রীতি। 4টি বেদ রয়েছে: ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ, ঠিক আছে। ঋগ্বেদ হলো বিভিন্ন দেবতার উদ্দেশ্যে নিবেদিত সূক্তের সংগ্রহ, সামবেদ হচ্ছে সুর ও গানের সংকলন, যজুর্বেদ হচ্ছে যজ্ঞের রীতিনীতি, অথর্ববেদ হচ্ছে মন্ত্র জাদুর কথা, ঠিক এটি মনে রাখতে হবে। নিম্নলিখিত কোনটি বেদের অঙ্গ যা জটিল শব্দগুলোর ব্যাখ্যা ও অর্থ প্রদান করে? তো এখানে অ্যান্সার হচ্ছে নিরুক্ত, অপশন ডি নিরুক্ত। আচ্ছা, বেদের অঙ্গগুলিকে বেদাঙ্গ বলা হয়। এগুলি মোট 6টি: শিক্ষা, ছন্দ, ব্যাকরণ, নিরুক্ত, জ্যোতিষ ও কল্প। এটা হিন্দিতে লেখা আছে কল্প, এটা ঠিক আছে। নিরুক্ত প্রধানত জটিল শব্দগুলির ব্যাখ্যার জন্য পরিচিত। এটি যাস্ক রচনা করেছিলেন, যিনি একে ব্যাকরণের পরিপূরক হিসাবে স্বীকৃতি দিয়েছিলেন। যেসব কঠিন শব্দ ব্যাকরণে বোঝানো যায় না সেগুলি নিরুক্তে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে, ঠিক আছে। চলো, তারপরের কোশ্চিন হচ্ছে, ভারতের জাতীয় প্রতীক এমব্লেম এর নিচে উৎকীর্ণ সত্যমেব জয়তে শব্দগুলো
কোথা থেকে নেওয়া হয়েছে? তো এগুলো নেওয়া হয়েছে মুন্ডক উপনিষদ থেকে। মুন্ডক উপনিষদ। ভারতের জাতীয় রীতি নীতি সত্যমেব জয়তে, যা ভারতের জাতীয় প্রতীকের নিচে উৎকীর্ণ রয়েছে, এগুলো মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। এই নীতির অর্থ হলো সত্যই বিজয়ী হয়। সত্যই বিজয়ী হয়। এটি দেবনাগরী শিলালিপিতে লেখা রয়েছে এবং সম্রাট অশোক নির্মিত সারনাথের অশোক স্তম্ভ থেকে নেওয়া হয়েছে। ভারতের জাতীয় নীতি সত্যমেব জয়তে, সত্যই সর্বদা জয়ী হয়, কোন প্রাচীন ভারতীয় গ্রন্থের মন্ত্র থেকে উদ্ভূত? তো এটা হচ্ছে মুন্ডক উপনিষদ। একই কোশ্চিন রিপিট হয়েছে, মুন্ডক উপনিষদ। প্রাচীনকালে একজন ব্যক্তিকে একটি পণ্যের সাথে ওজন করা হতো এবং সেই পণ্যের সমপরিমাণ ওজন দান করা হতো। এই প্রথাটাই কী নামে পরিচিত? এই প্রথাটি তুলাভার নামে পরিচিত। ভারতে বৈদিক সময়কাল কত সাল পর্যন্ত স্থায়ী ছিল? তো বৈদিক সময়কাল হচ্ছে 1500 থেকে 500 বিসি। 1500 থেকে 500 বিসি। ধনুর্বেদ যজুর্বেদের উপবেদ, এটি কিসের সঙ্গে সম্পর্কিত? তো ধনুর্বেদ যজুর্বেদের উপবেদ, এটি যুদ্ধবিদ্যার সঙ্গে সম্পর্কিত। নিচের কোন বেদ সঙ্গীত সংক্রান্ত জ্ঞান সংরক্ষণ করে? সঙ্গীত সংক্রান্ত জ্ঞান সংরক্ষণ করে সামবেদ। এর আগে তো আমরা পড়লাম এটা। নিচের কোন বেদ সঙ্গীত সম্পর্কে আলোচনা করে? একই জিনিস, সামবেদ। মুন্ডক উপনিষদ কোন বেদের অন্তর্ভুক্ত? আচ্ছা, মুন্ডক উপনিষদ এটা হচ্ছে অথর্ববেদের অন্তর্ভুক্ত। ঠিক আছে, অথর্ববেদের অন্তর্ভুক্ত। বৈদিক সাহিত্যকে ইন্দো আর্য সভ্যতার প্রাচীনতম সাহিত্যিক রেকর্ড হিসেবে বিবেচনা করা হয়। 4টি বেদ রয়েছে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং চতুর্থটি কী হবে? তো ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং চতুর্থটি তাহলে অথর্ববেদ। এটা তো আমরা জানি। নিম্নলিখিত কোন বেদে জাদু অনুশাসন এবং বশীকরণের কথা উল্লেখ করা হয়েছে? তো জাদু অনুশাসন এটা হচ্ছে কোথাকার? অথর্ববেদের। আর বাকি তো আমরা পড়লাম, এটা সোমবেদ না, এটা সামবেদ। ঠিক আছে। যজুর্বেদের যজুর শব্দের অর্থ কী? যজুর্বেদের যজুর শব্দের অর্থ হচ্ছে যজ্ঞ। দেখো, যজুর্বেদের যজুর শব্দের অর্থ, বাংলা অর্থ যদি আমরা বলি তো এটাকে স্যাক্রিফাইস বলা হয় আর কি। ঠিক আছে, ত্যাগ বলতে পারি আমরা, স্যাক্রিফাইস। আর যজ্ঞটাও হবে অ্যান্সার, ইংলিশে স্যাক্রিফাইসও হয়। তো যজুর্বেদের দুটি পৃথক শব্দ যজুষ এবং বেদ দ্বারা গঠিত। এখানে যজুষ অর্থ উপাসনা, যজ্ঞ ধর্মীয় শ্রদ্ধা ইত্যাদি। আর যজুর্বেদ গদ্য এবং পদ্য উভয় রূপে লেখা হয়েছে। ঠিক আছে। নিম্নলিখিত কোন বেদে রোগের চিকিৎসার উল্লেখ রয়েছে? রোগের চিকিৎসার উল্লেখ রয়েছে এটা অথর্ববেদে। তারপরে দেখো, নিম্নলিখিত কোন উপনিষদে বসুধৈব কুটুম্বকম শব্দটি উল্লেখ করা হয়েছে? তো বসুধৈব কুটুম্বকম এটা হচ্ছে মহা উপনিষদ থেকে। অপশন এ, মহা উপনিষদ। উপনিষদ প্রধান হিসাবে বিবেচিত হয়। তো কটি উপনিষদ প্রধান হিসাবে বিবেচিত হয়? তো অ্যান্সার হচ্ছে 108টি উপনিষদ প্রধান হিসাবে বিবেচিত হয়। ঠিক আছে, 108টি উপনিষদ। প্রাচীনতম উপনিষদ কোনটি? প্রাচীনতম উপনিষদ হচ্ছে ছান্দোগ্য উপনিষদ, প্রাচীনতম উপনিষদ। প্রকৃত ভারতীয় দার্শনিকদের মতে প্রতিটি বস্তু মৌলিক উপাদান দ্বারা গঠিত। তো আচ্ছা, কটি মৌলিক উপাদান দ্বারা গঠিত? 5টি মৌলিক উপাদান দ্বারা গঠিত, পঞ্চভূত যেটা। কঠোর উপনিষদে এক কিশোর নচিকেতা এবং এক দেবতার মধ্যে কথোপকথনের উল্লেখ রয়েছে। নচিকেতার সাথে নিম্নলিখিত কোন দেবতা কথা বলেছেন? তো অ্যান্সার হচ্ছে যম, অপশন সি। ওকে, তো এই পর্যন্তই। ওকে, থ্যাংক ইউ।